গল্প অসম্ভব মায়া, লেখায় শামীমা সুলতানা। শিমুলের আজ বিবাহ বার্ষিকী। শিমুলের নিশোর বিয়ের আজ প্রায় 3 বছর। সকাল সকাল উঠেই শিমুল নিশোর পছন্দের কিছু খাবার তৈরি করেছে নিশোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। গতকাল রাত থেকেই সে নিশোকে সারপ্রাইজ দিতে চেয়েও দেয়নি, কারণ সে অপেক্ষায় ছিল নিশোকে তাকে শুভেচ্ছা জানায়। কিন্তু নিশোর তো মনেই নেই যে আজ তাদের বিবাহ বার্ষিকী। শিমুল খাবারের টেবিলটা পরিষ্কার করে খুব সুন্দর করে সাজিয়েছে। দিনের বেলেই ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে সামনে সব খাবার রেখে একটা কেক হাতে নিয়ে নিশোকে উইশ করতে করতে ঘুম থেকে রাখে। নিশো ঘুম থেকে চোখ খুলে দেখে শিমুল কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শিমুল যে তাকে উইশ করেছে তা নিশো ঘুমের ঘরে শুনতে পায়নি। কেক হাতে শিমুলকে দেখে জিজ্ঞেস করে কি হলো, আবার কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক বানিয়েছো? তুমিও না কয়েকদিন পর পরই কেক বানাও। আচ্ছা, তুমি কি বুঝো না যে এটা একটা বাড়তি খরচ? টাকা ইনকাম করে যে কতটা কষ্ট সেটা তুমি কবে বুঝবে? শিমুলকে কিছু না বলতে দিয়ে নিশো একা একা কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেল। আর শিমুলের চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। শিমুল কেকটা টেবিলে রেখে ঘর গুছাতে লাগলো। কিছুক্ষণ পর নিশো ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, তৈরি হয়ে টেবিলে নাস্তা করতে যেয়ে দেখে এত আয়োজন, আর তো আবার শিমুলকে কথা শোনানো শুরু করে দিলে। তুমি কি শুরু করলে? হ্যাঁ, কেক আবার এখন এত খাবার, আবার তো আবার দিনের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাখছো। শিমুল কি বলবে ভেবে পাচ্ছে না। তারপর শিমুল বলেই ফেললো, আজকে আমাদের বিবাহিত জীবনের 3 বছর হয়েছে, তো তাই আপনাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর সেজন্যই আপনার পছন্দের খাবার আর কেক তৈরি করেছি। নিশো হতভম্ব হয়ে গেল আর কিছু না বলে খাওয়া শুরু করলো। বলতে লাগলো, ও আমি তো ভুলেই গেছিলাম, তা তুমি আগে বলবে তো। শিমুল বলল, বলার আর সুযোগ পেলাম কোথায়। নিশো তার পছন্দের বিরিয়ানি, কাবাব আর চিকেন ফ্রাই খুবই মজা করে খেতে লাগলো, পাশাপাশি শিমুলের মুখেও দিতে লাগলো। একসাথে খাবার খেয়ে কেক কেটে একটু খেয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শিমুল তার বিয়ের ছবিগুলো বের করে দেখতে দেখতে পেছনের স্মৃতিগুলো মনে করতে লাগলো। 3 বছর আগে প্রথম যেদিন নিশো আর তার মা শিমুলকে দেখতে গিয়েছিল, নিশো চুপচাপ বসেছিল তার মা সবার সাথে কথা বলে। যখন শিমুলকে সামনে নিয়ে আসা হয় তখন নিশো শিমুলের দিকে হা করে তাকিয়েছিল, আর মা এবং সবাই এসে উঠল। মা শিমুলের সাথে কিছুক্ষণ কথা বলার পর যখন নিশোর মতামত জানতে চায়, তখন নিশো শিমুলের সাথে একা কথা বলতে চায়। শিমুল নিশোকে নিয়ে ছাদে উঠে। প্রায় অনেকটা সময় হয়ে যাওয়ায় শিমুল নিজে থেকেই নিশোকে জিজ্ঞেস করে, কিছু বলবেন? না মানে, আপনিই তো একা কথা বলতে চেয়েছিলেন আর এখন কিছু বলছেন না। নিশো বলল, মানে আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু বলতে চাচ্ছি যে আপনি খরচ কেমন করেন। শিমুল আশ্চর্য হয়ে গেছে আর মনে মনে ভাবে, এই লোক কি বলে। বিয়ের পাত্রী দেখতে এসে এগুলোকে জিজ্ঞেস করে। শিমুলকে চুপচাপ থাকতে দেখে নিশো আবারও বলে উঠল, বললেন না, আপনার পেছনে মাসিক কত টাকা খরচ করেন আঙ্কেল? শিমুল উত্তর দিয়ে, তা তো আর জানি না, বাবাকে তো কখনো এই ধরনের হিসাব করতে দেখি নাই, আমি বাবাকে জিজ্ঞেস করে আসি। নিশো বলে, ঠিক আছে, আপনি জিজ্ঞেস করে আমাকে জানাবেন প্লিজ। দুজনে নিচে চলে গেল। খাওয়া দাওয়া করে যখন নিশো আর মা বিদায় নিবেন, তখন মা শিমুলের হাতে গুজে কিছু টাকা নেন, আর নিশো মাকে টাকা দিতে দেখে অস্থির হয়ে যায়। বাসা থেকে বেরিয়ে নিশো মাকে জিজ্ঞেস করে। বাসা থেকে বের হয়ে নিশো মাকে জিজ্ঞেস করে, মা কত টাকা দিলে? মা বললেন, 5,000 টাকা। নিশোর চোখ যেন কপালে উঠল। হঠাৎ কলিং বেলের শব্দে শিমুল সদ্বিপ ফিরে পেল। ছবির অ্যালবামটা রেখে দরজা খুলে দেখে নিশো আবার এসেছে। শিমুল নিশোকে জিজ্ঞেস করলে, কি হয়েছে? কিছু রেখে গেছেন? নিশো একটা হাসি দিয়ে ভিতরে ঢুকে বলল, আচ্ছা মা, কি খেয়েছো? আসলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, মাকে একটু দেখে আসি। মায়ের ঘরে যেয়ে এসে মাকে ডাক দিলে মা বলেন, তুই যাসনি এখনো? আমি তো ভাবলাম তুই চলে গেছিস। নিশো, তুমি খেয়েছো মা? দেখ না, আজ আবার শিমুল কত অপচয় করে ফেলেছে, এই মেয়েটা যে কবে বুঝবে। মা, তুই মেয়েটার পেছনে লেগে থাকিস কেন? তোর এত বড় একটা সমস্যা জেনেও মেয়েটার সংসার আর তুই ছেড়ে যায়নি, তারপর তুই ওর পেছনে লেগে থাকিস। দেখ তো, আমি প্রায় সবসময়ই অসুস্থ থাকি, ও আমার সেবা করে। তোর এত বড় সমস্যা থাকা সত্ত্বেও তোকে এত ভালোবাসে আর অসম্ভব মায়া করে, তবে কি সে এটুকু সুখ পাওয়ার যোগ্য নয়? তুই যত জায়গায় যে যার আসার সময় ওর জন্য ভালো কিছু উপহার নিয়ে আসবি। নিশো দিলে তো মা আবার খরচ বাড়িয়ে। আচ্ছা, যাই তাহলে। ড্রয়িং রুমে এসে নিশো শিমুলকে কোমর জড়িয়ে ধরে কানে কানে বলে, সরি। ভুলে যাওয়ার জন্য আসলে কাজের অনেক চাপ তো তাই মনে ছিল না।
আচ্ছা, দুপুরের জন্য কি দিয়েছ? আসলে এই খাবারগুলো থাকলে আজকে এগুলো দিয়ে চালিয়ে দিও, আর বাড়তি রান্না করে খরচ করার দরকার নেই। বলেই শিমুলের গালে একটা চুমু দিয়ে চলে গেল। বৌমা! আওয়াজ শুনেই শিমুল দৌড়ে শাশুড়ির রুমে যায়। শিমুলকে দেখে নিশোর মা বললেন, তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই যে ও এইরকম। তুমি তোমার যেটা ইচ্ছে সেভাবেই করবে। শিমুল, না না মা, এমন কথা বলবেন না। আমি ওনার কথায় কিছু মনে করি না। আর উনি তো আমাকে যথেষ্ট মায়া করেন, তাহলে কি এটুকু আমি সইতে পারি না? মা, আমার নিশো খুবই ভাগ্যবান যে তুমি তার স্ত্রী। শিমুল মনে মনে উনি নয়, আমি অনেক ভাগ্যবতী উনাকে স্বামী হিসেবে পেয়ে। মা কিছু বললে? শিমুল, আচ্ছা মা, আপনি ঔষধ খেয়েছেন? এখন একটু বিশ্রাম নিন। মা, খেয়েছি। তোমার মনে আছে তোমাকে যেদিন আমি আর নিশো দেখতে গিয়েছিলাম? সেদিন যে আমি তোমার হাতে টাকা দিয়েছিলাম না, তখন বাসায় এসে নিশো আমার সাথে এত রাগারাগি করেছে যে এতগুলো টাকা দেয়া লাগে। তখন আমি বললাম আরো কত দিতে হবে। নিশো বলে, থাক মা, আমার বিয়ে করতে হবে না। শিমুল বলল, জি মা, মনে আছে, আপনি এটা কয়েকদিন পর পরই বলেন। শিমুল কিছুক্ষণ শাশুড়ির সাথে কথা বলে চলে যায় তার ঘরে, আবার ছবির অ্যালবামটা হাতে নিয়ে দেখা শুরু করলো। ছবিগুলো দেখতে দেখতে একটা ছবির মধ্যে তার চোখ আটকে গেল। যেদিন তাদের বিয়ে ঠিক হয় তার 2 দিন পরে শিমুলের জন্মদিন ছিল। তো নিশো এমনিতেও একদিন শিমুলের সাথে সময় কাটাতে চেয়েছিল, আর মায়ের কাছে শিমুলের জন্মদিনের কথা শুনে সে মাকে বলে শিমুলকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। নিশোর হাতে শিমুলের জন্য উপহার ছিল। শিমুলকে নিশো উপহারের প্যাকেটটা দিল। শিমুলও অনেক খুশি হয়ে প্যাকেটটা নিয়ে খোলা শুরু করলো। যখনই প্যাকেটটা খুললো দেখলো একটা বই। বই দেখে শিমুল অনেক খুশি, কিন্তু যখন দেখলো যে এটা একটা রেসিপির বই তখন শিমুলের হাসিটা ম্লান হয়ে যায়। শিমুল নিশোর দিকে তাকালে। নিশো একটা হাসি দিয়ে বলল, চিন্তা করলাম এমন একটা উপহার দিই যেটা বিয়ের আগে উপরে কাজে লাগবে আর কোনো অপচয়ও হবে না। শিমুল একটুখানি হাসে, আর কিছু বলে না। নিশো শিমুলকে জিজ্ঞেস করে, কি খাবে বলো? শিমুল বলল, আপনার ইচ্ছা যেটাই খরচ কম সেটাই নিন। এই কথা শুনে নিশো এত খুশি হয়েছে আর বলছে, তুমি তো আমার মনের কথাটা বলেছ। শিমুল তখন নিশোকে বলে, আচ্ছা, আমি আপনার সাথে বিয়ের আগে আমার জন্মদিনে আপনার দেয়া প্রথম উপহারের সাথে একটা সেলফি নিই, যেন এই দিনটির কথা আমার সবসময় মনে থাকে। নিশো বলল, ঠিক আছে। ততক্ষণে নিশোর অর্ডার দেয়া 2 প্লেট ফুচকা চলে এসেছে। তারা একসাথে খেতে খেতে কথা বলে অনেক কথা। নিশো আবার মাঝে মাঝে তার প্লেট থেকে একটা করে ফুচকা শিমুলের মুখেও দেয়। তাতে শিমুল কিছুটা লজ্জা পেলেও শিমুলের অনেক ভালো লাগে। শিমুলকে বাসায় নামিয়ে দিয়ে নিশো চলে যেতে লাগলে শিমুল নিশোকে বাসার ভেতরে ডাকে, কিন্তু নিশো বলে, আজকে নয়, আর একদিন, এখন আসি। শিমুল বাসায় এসে মাকে সবকিছু বলে। তখন তার মা বলে, তোর যদি সমস্যা থাকে তাহলে বলতে পারিস, আমি তোর বাবার কাছে বলবো। শিমুল বলল, না মা, উনি শুধু একটু হিসেব করে চলেন, আর নয়তো ওনার মন খুবই ভালো। আমার কাছে ওনাকে অনেক ভালো লাগছে। বলেই রুমে চলে গেল। রৌপ কলে শিমুলের বান্ধবীরা এই ঘটনা জেনে হাসতে হাসতে শেষ। বলে, জন্মদিনের গিফট ও লাভ আর লস চিন্তা করে কিনে আমাদের ইউনিক দুলাভাই। শিমুল বান্ধবীদের কথা একটু হাসে আর বলে, থাক না, হিসেব করে চলেন, আর থাকলে তো আমারই থাকবে। বান্ধবীরা ওই ভাই, এখনই এত টানা জানি, বিয়ের পর কি করবি? এর মধ্যেই নিশোর কল এসেছে হোয়াটসঅ্যাপে। শিমুল তার বান্ধবীদের বলে, এখন রাখিউনি কল করছেন বলে গ্রুপ কল কেটে নিশোর কল রিসিভ করে, হ্যালো। নিশো, কি করছো? শিমুল, মাত্র রুমে এসেছি, একটু ফ্রেশ হব। নিশো, আচ্ছা, বিয়ের ডেট কবে করছেন আঙ্কেল? শিমুল, কেন এত তাড়াহুড়া কেন? শিমুল হয়তো ভেবেছিল নিশো বলবে, তোমার জন্য, তোমাকে ছাড়া এখন আর ভালো লাগে না। কিন্তু শিমুলকে ভুল প্রমাণ করে নিশো বললে, চিন্তা করতেছি, যদি তোমাকে দেখতে ইচ্ছে করে তাহলে তো বাইরে অথবা তোমাদের বাসায় এসে দেখা করতে হবে, আর তাতে তো অনেক খরচ। শিমুল হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। পরদিন সকালেই নিশোর মা ফোন দেন শিমুলের মায়ের কাছে, কিছু মনে করবেন না বেআইন, নিশো খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করতে যাচ্ছে, আপনি বেআইয়ের সাথে কথা বলে যদি তাড়াতাড়ি করতে বলতেন। শিমুলের মা, আমাদের একটা মেয়ে, আমরা একটু ভালো করে অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি করে কিভাবে করব? নিশোর মা, এত ঝামেলা করতে হবে না, এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখি, পরে অনুষ্ঠান করব। শিমুলের মা, আচ্ছা দেখি শিমুলের বাবা আসলে। তারপর আরো কিছু সৌজন্যমূলক কথা বলে ফোন রেখে দিল।
ফোন রেখেই নিশোকে উদ্দেশ্য করে মা বলেন, তুই খরচ বাঁচাতে এমন চিন্তা ভাবনা করিস? নিশো, না মা, এমন কিছু না। আসলে আমি খরচ সবসময় বাঁচিয়ে চলি, কিন্তু মা, আমার শিমুলকে অনেক ভালো লেগেছে, তাই আমার মনে হয় কি মা জানো, আমার এই অভ্যাসের জন্য যদি শিমুল আমাকে বিয়ে করতে না চায়, তাই একটু তাড়াতাড়ি করতে বলেছি। আর বিয়ে যত তাড়াতাড়ি করি না কেন, যা যা দরকার হয় সবকিছুই তুমি শিমুলকে নিয়ে কিনে আনো। শিমুলের যেন কোনো শখ থেকে না যায়। মা, নিশো, আমি মা হয়েও তোর মনের কথাগুলো বুঝতে পারলাম না। পরদিন শিমুলের বাবা নিশোর মাকে জানালেন, আপাতত যখন শুধু বিয়ে পড়িয়ে নিয়ে যেতে চান, তাহলে সামনে শুক্রবার কেমন হয়? নিশোর মা, হ্যাঁ, ভালোই হবে। আপনি তাহলে সব গুছিয়ে ফেলেন, আমিও প্রস্তুতি নেই। এর মধ্যে নিশোর মা শিমুলকে নিয়ে তার নিজের পছন্দ মতো বিয়ের শাড়ি সহ যা কিছু দরকার সবকিছুই কিনে নিয়ে এসেছেন। শিমুলের মা আর বান্ধবীরা আশ্চর্য হয়ে গেছে, আর শিমুলের এক বান্ধবী তো বলে ফেললো, আমি তো ভাবছি দুলাভাই যে কিপটা মনে হয় তেমন কিছুই দিবেন না, আর এখন দেখি এত কিছু। তখন শিমুলের বাবা বলেন, আমি তো নিশোকে অনেক আগে থেকেই চিনি। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওই ব্যবসা টিকিয়ে রাখছে। ছেলেটা খুবই ভালো আর একটু কিপটা হওয়া লাগে। বৃহস্পতিবার শিমুলের বাসায় শুধু তার বান্ধবীরা আর ফুফু, খালা ও মামাকে নিয়ে একটু হলুদের আয়োজন করেছেন। নিশো ও তার পরিবারকেও আসতে বলেছেন শিমুলের বাবা। কিন্তু নিশোর বাসায় নিশোর মা, বাবা দুই পক্ষেরই অনেক আত্মীয় স্বজন এসেছেন। নিশোর মা সবাইকেই আসতে বলেছেন, একমাত্র ছেলের বিয়ে বলে কথা বারবার কি করা যায়। তাই উনি শিমুলের বাবাকে না করে দিয়েছেন। রাত 1:30 শিমুলের ফোনে রিং হচ্ছে। শিমুলের হাতে মেহেদি, তাই ফোনটা রিসিভ করতে পারছে না। বান্ধবীরা ফোনটা নিয়ে দুষ্টুমি করতে লাগলো, ফোন রিসিভ করে বলছে, আরে দুলাভাই যে আজকের রাতটা কি অপেক্ষা করা যায় না? কালকে তো বিয়ে করে নিয়েই যাবেন। শিমুল রাগ হয় আর বলে, ফোনটা আমার কানে ধর। ফোন কানে ধরা হলে হুম। ওপাশ থেকে আওয়াজ আসে, তাড়াতাড়ি একটু নিচে আসো। শিমুল, নিচে আসবো মানে? আপনি কি নিচে এসেছেন? নিশো, হুম। কি মনে হয়? জলদি আসো। শিমুল তার বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি করে নিচে আসে। এসে দেখে নিশো দাঁড়িয়ে আছে, আর একটু দূরে তার কাজিনরাও দাঁড়িয়ে আছে। শিমুল, আপনি এত রাতে আসছেন? বাসার ভেতরে আসেন ভাইয়াদের নিয়ে। নিশো, না না, আমি শুধু তোমাকে হলুদের সাজে কেমন লাগে সেটা দেখতে এসেছিলাম। শিমুল, ওটা তো আপনি ভিডিও কলেও দেখতে পারতেন। নিশো, ভিডিও কলে তো তোমার এই আশ্চর্যজনক চেহারা আর লজ্জাটুকু দেখতে পেতাম না, তাই আছে বলেই একটা বড় মিমি নিয়ে এসেছে। নিশো, আচ্ছা ঠিক আছে। নিশো শিমুলের জন্য আনা একটা বড় ক্যাডবেরি শিমুলের হাতে দিতে গিয়ে দেখে শিমুলের হাতে মেহেদি। নিশো শিমুলকে বলে, তুমি তো তোমার মেহেদি আমাকে দেখালে না। আচ্ছা, এখন আর দেখবো না, কালকে রাত্রেই দেখবো একবারে। শিমুল যেন লজ্জায় অস্থির হয়ে উঠল, আর কথা বলতে পারল না। ততক্ষণে শিমুলের বাসায় সবার কানে পৌঁছে গেছে যে নিচে নতুন জামাই এসেছে তার হবু বউয়ের সাথে দেখা করতে। শিমুলের বাবা মা দৌড়ে এসেছেন নিশোকে বাসায় নিয়ে যেতে। নিশো যেতে চায়নি, কিন্তু অনেক জোরাজুরি করায় এর না যেতে পারল না। বাসায় যেতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে জামাই আর তার ভাইদের আপ্যায়ন করতে। নিশোর সামনে বিরিয়ানি সহ নানান পদের মিষ্টি ও ফলফলাদি দেওয়া হয়েছে। পাশে শিমুলকেও বসানো হয়েছে। নিশোর বিরিয়ানি পছন্দ, তাই সে অন্য কোনো খাবার তার প্লেটে দিতে না করে আর বলে, শুধু বিরিয়ানি দেন, আমি ওটাই পছন্দ করি। শিমুলের বান্ধবীরা সবাইকে বেড়ে খাওয়াচ্ছিল, তখন শিমুলের ফুফু তার সামনে একটা প্লেটে খাবার বেড়ে দিতে গেলে নিশো বাধা দেয় আর বলে, ওর হাতে তো মেহেদি, ফুফু ও খাবে কি করে? ফুফু তখন শিমুলের মুখে খাবার তুলে দিতে গেলে দেখে নিশো বর্বরের মতোই নিজের প্লেট থেকে শিমুলের মুখে খাবার তুলে দিচ্ছে, আর সবাই তাদের দিকে তাকিয়ে মনে মনে হাসে। এত গর্ভবতী মানুষের সামনে নিশোর এমন কর্মকাণ্ডে শিমুল বেশ লজ্জা পায়। ফুফু আর বাকি সবাই শিমুলের বান্ধবীরা ছাড়া সেই ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে শিমুলের বাবা বলেন, দেখছো, আমার পছন্দের ছেলে সবাইকে উদ্দেশ্য করে। কিছুক্ষণ পর নিশো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নিচে, আর শিমুল বারান্দায় দাঁড়িয়ে তাদেরকে দেখছে। পরে 4টা বাইক নিয়ে আসছিল। নিশো শিমুলের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে সবাই বাইকে উঠে চলে যায়। নিশোদের বাসায় নিশোর মা যখন জানতে পারেন নিশো সব কাজিনদের নিয়ে শিমুলদের বাসায় যায়, তখন তিনি অনেক রাগ করেন। যখন নিশো বাসায় আসে তখন তিনি অনেক রাগারাগি করেন আর বলেন, আমি বেয়াইকে বলেছি কোনো রকমের ঝামেলা করতে হবে না, আর তুই সবাইকে নিয়ে তাদের ঝামেলায় ফেলেছিস। নিশো, আরে মা, আমি তো বাইরে থেকে একটু শিমুলকে দেখার জন্য গিয়েছিলাম, ভেতরে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। মা, হ্যাঁ, তাই তো বিরিয়ানি চুষে আসছিস। নিশো, তুমি কি করে জানলে?
মা নিশোর মামাতো ভাই অভির দিকে তাকালেন। নিশো বুঝতে পারল খবরটা অভি দিয়েছে। শুক্রবার সকাল সকাল নিশোকে সবাই মিলে গোসল করিয়ে তৈরি করে। একটু পরে যাবে তারা শিমুলকে আনতে। সবাই যাবে না, শুধু মুরব্বীরা যাবে না, নিশো যাবে শিমুলের বাসায়। সকালে শিমুলকে গোসল করিয়ে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। আর বাসায় সবাই বরযাত্রী। আপ্যায়নের আয়োজন করছে পার্লারে। শিমুল শুনেছে নিশোর সোনালি রং খুব পছন্দের, তাই তো শিমুল শাশুড়ির সাথে কেনাকাটা করতে যেয়ে নিশোর পছন্দের সোনালি রঙের লেহেঙ্গা নিয়েছে। আর বউ সাজানোর পর তাকে অনেক বেশি সুন্দর লাগছে। বান্ধবীরা বলছে কিপটার দুলাভাই আর তোকে দেখে শেষ। শিমুলের লজ্জায় গাল দুটো লাল হয়ে যাচ্ছে। শিমুলকে বাসায় নিয়ে আসা হলে মা শিমুলকে দেখে কান্না করে দেয়। একটু পর বরযাত্রী এসে গেছে বলে সবাই চেঁচামেচি করছে। বর ও বরযাত্রীদের বরণ করে নেওয়া হলো। তাদের আপ্যায়ন করতে সবাই ব্যস্ত, কিন্তু নিশোর আজকে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না। তার চোখ দুটো শুধু শিমুলকে খুঁজছে। নিশো মনে মনে কি জানে শিমুলকে বিয়ের পোশাকে কেমন লাগছে। কেউ তো কিছু বলছেও না। শিমুলকে বউ সেজে কেমন লাগছে ভাবতে ভাবতে অন্যদিকে আর নিশোর খেয়ালই নেই। এখন বিয়ে পড়ানো হবে। প্রথমেই শিমুলের কাছে যান কাজী সাহেব। শিমুলের অনুমতি নিতে একটু বেশিই সময় লাগলো। এখন নিশোর কাছে আসলে কাজী সাহেব জিজ্ঞেস করার সাথে সাথে নিশো কবুল বলায় সবাই এসে উঠল। কিছুক্ষণ পর শিমুলকে নিয়ে আসা হলো নিশোর পাশে। শিমুল একবার নিশোর দিকে তাকিয়ে দেখে, আর নিশোকে তো অনেক সুন্দর লাগছে। নিশো একটা সোনালি রঙের শেরওয়ানি পরছে, মাথায় পাগড়ি, খুব সুন্দর লাগছে। কিন্তু নিশো যেন শিমুলের দিক থেকে চোখ সরাতে পারছে না। এমনিতেই শিমুলের চেহারার মায়া সরে না, আর আজ যেন অপরূপ সুন্দর লাগছে। শিমুল মাথায় নিচু করে বসে আছে। নিশো শিমুলের কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি এত সুন্দর কেন? শিমুল কিছু বলে না, শুধু হাসে। সবার খাওয়া শেষ হলে নিশো আর শিমুলকে খেতে দেওয়া হলো। নিশো সেই একইভাবে নিজে খাচ্ছে আর শিমুলের মুখেও খাবার দিচ্ছে। কিছুক্ষণ পর এখন বিদায়ের পালা। শিমুল মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। সবার সাথে দেখা করার পর শিমুলের হাত নিশোর হাতে তুলে দিলেন বাবা। তারপর গাড়িতে উঠিয়ে বিদায় দিলেন নিশোদের বাসায়। নিশোর মা গাড়ির শব্দ পেয়ে তাড়াতাড়ি সবাইকে নিয়ে ছেলের বউকে বরণ করে ধরে তুললেন। কি হয়েছে বাসায় নতুন বউকে নিয়ে? সবাই নতুন বউয়ের সাথে পরিচয় আদান প্রদান করতে ব্যস্ত। ওইদিকে নিশো একটু ফাঁক পাচ্ছে না শিমুলের সাথে একা কথা বলার। রাত 9:30। শিমুলকে তার শাশুড়ি খাবার খাইয়ে বলেন, এখন আসো, তোমার ঘরে দিয়ে আসি, তুমি বিশ্রাম নাও। সারা বাড়ি দেখালাম বিকেলের সময়, শুধু তোমার ঘরটা দেখানো হয়নি, কারণ ঘরটা তখন সাজানো হচ্ছিল। আর সারাদিন খুব ব্যস্ত ছিলে, এখন আর কেউ ডাকলেও বের হবে না। আমি নিশোকে পাঠিয়ে দিচ্ছি। নিশোকে পাঠানোর কথা শুনে শিমুলের যেন কেমন লাগা শুরু করলো। ঘরে দিয়ে গেলেন শাশুড়ি মা। ঘরটা খুব পরিপাটি করে গোছানো। অতিরিক্ত কোনো জিনিস নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, আর সাইডে একটা বড় বুকশেলফ যেখানে আছে নানা ধরনের বই, যেন একটা লাইব্রেরি। শিমুল মনে মনে ওনাকে দেখে বোঝা যায় না যে উনি এত বই পড়েন। দরজার শব্দে শিমুলের ঘোর কাটে। তাকিয়ে দেখে নিশো দরজার পাশে দাঁড়িয়ে দেখে দেখছে। নিশো, তুমি সেলফের সামনে কি করো? আমি তো ভাবলাম সারাদিনের ক্লান্তিতে তুমি আমাকে রেখেই ঘুমিয়ে গেছো। শিমুল, আপনি বই পড়েন আগে বলেননি কেন? নিশো, বই কিনতে যেই তো এত কিপটা হয়েছি, অন্যদিক থেকে টাকা বাঁচিয়ে আমি বই কিনি। শিমুল, আপনার মতো এত সুন্দর মনের মানুষ আমি আগে কখনো দেখিনি। নিশো, মানে তুমি আমার আগে আরো কত ছেলের মন পড়েছ? শিমুল একটু ভাবাচেকা খেল। নিশো দুষ্টুমি করলাম বলেই শিমুলের দিকে আগাতে লাগলো। সামনে এগিয়ে শিমুলকে পায়রা করে করে তুলে বিছানায় নিয়ে বসালো। শিমুল বিছানার চারপাশে তাকিয়ে দেখে সারা বিছানা ফুলে ফুলে সাজানো, ফুলের গন্ধে ভরে উঠেছে। নিশো শিমুলকে বিছানায় বসিয়ে নিজে শিমুলের পায়ের কাছে নিচে বসে শিমুলের হাত দুটো ধরে বলতে লাগলো, শিমুল, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকেই তোমার প্রেমে পড়েছিলাম। শিমুল, হ্যাঁ, আমি আপনার চেহারা দেখেই বুঝেছিলাম। নিশো, তুমি আমায় দেখেছ? কিভাবে? শিমুল, কেন? ওই যে আমাকে দেখতে গিয়েছিলেন। নিশো, কিন্তু আমি তোমাকে সেদিন প্রথম দেখি নাই। শিমুল, মানে? নিশো, তোমার মনে আছে
আঙ্কেলের মানে আমার শ্বশুরের ব্যবসায় বন্ধুর ছেলের বিয়েতে গিয়েছিলে? সেই দিন আমি তোমাকে প্রথম দেখি। মা আরো অনেক আগে থেকে বিয়ের কথা বলেন, কিন্তু আমার ভয় হতো। তোমাকে সেদিন দেখলাম, তারপর যতক্ষণ অনুষ্ঠানে ছিলে ততক্ষণ তোমাকে ফলো করেছি। হঠাৎ দেখি মায়ের সাথে তোমার বাবা কথা বলছে আর তোমাকে দেখাচ্ছে যে সোনালি রঙের জামা পরা মেয়েটা আমার একমাত্র মেয়ে। ব্যাস তখন থেকে এই সোনালি রং আমার প্রিয় হয়ে ওঠে। আর মাও হয়তো আমাকে খেয়াল করেন আর তোমার বাবা মাকে বলে ফেলেন আমাদের বিয়ের কথা। আসলে আমার মা এমনই, বাবা মারা যান অনেকদিন আগে, তখন থেকেই আমি আর মা ছাড়া আমাদের মনের ভাব বোঝার মতো অন্য কেউ ছিল না। তোমাকে একটা কথা বলি, তোমার যত কষ্টই হোক কখনো আমার মায়ের মনে কোনোভাবেই কষ্ট দিও না। আমি ছোটবেলায় দেখতাম বাবা বাড়িতে থাকতো যখন, তখন মায়ের কাজে সাহায্য করতো, আর সকাল ও রাত্রে মাকে কখনো নিজের হাতে খেতে দিত না, বাবাই মাকে খাইয়ে দিত। নিশু কিছু বলার আগেই শিমুল বলল, তাই বুঝি আপনি আমাকে খাইয়ে দেন? নিশু বাবু, আমি তোমাকে খাইয়ে দিই কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এর অসম্ভব মায়া করি বলেই শিমুলের দুই পায়ে নুপুর পরিয়ে হাতে চুমু দিল। নিশোর ঠোঁটের স্পর্শে যেন শিমুলের সর্বাঙ্গী কাঁপুনি দিয়ে ওঠে। নিশো বিছানায় বসে শিমুলকে জড়িয়ে ধরে। নিশোর স্পর্শ পেয়ে শিমুল ও নিশোকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর যখন শিমুলের ঘোর কাটলে, শিমুল নিশোকে ধাক্কা দিয়ে দুই হাত দিয়ে নিজের চেহারা ঢেকে ফেলে। নিশো শিমুলের হাত দুটো সরিয়ে এনে তাকে বলে, যদি তুমি কমফোর্টেবল না হও তাহলে থাক। শিমুল, না তেমন কিছু না, আসলে কেমন যেন লাগছে। নিশো, লজ্জা পাচ্ছ বুঝি? তাহলে যতদিন তোমার লজ্জা না কাটে ততদিন আমি এই পাশে ঘুমাইয়ে তুমি ওই পাশে, কেমন? নিশো উঠতে যেতে লাগলো। শিমুল নিশোর হাতটা ধরে ফেলে আর তখন বেসামাল হয়ে নিশো শিমুলের উপর গিয়ে পড়ে। নিশো ইচ্ছা করেই শিমুলের উপর পড়ে, আর তখনই শুরু হয় এক পবিত্র ভালোবাসা। যে ভালোবাসায় আছে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, সম্মান আর পবিত্রতা। যে ভালোবাসায় কোনো রকমের বাধা নেই, সারা রাত চলে বিবাহের বন্ধনে আবদ্ধ, পবিত্র, উথাল পাতাল ভালোবাসা, যেখানে শুধু আছে সুখ আর সুখ। খুব সকালেই শিমুলের ঘুম ভাঙল। চোখ মেলে দেখে নিশো তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শিমুল উঠতে চাইলে নিশো তাকে আরো শক্ত করে ধরে। শিমুল, দেখি ছাড়ুন, মা বলে দিয়েছিল সকালে তাড়াতাড়ি উঠতে তৈরি হয়ে থাকতে। নিশো ঘড়ির দিকে তাকিয়ে, উহু, এখন মাত্র ভোর ভোর, বাচ্চাটা তুমি এত সকালে তৈরি হয়ে কি করবে? এটা বিবাড়ি, সবাই এখন ঘুম বলেই আরো শক্ত করে ধরে শুয়ে পড়ে। শরীর ক্লান্ত থাকায় শিমুলের আবার চোখ লেগে যায়। হঠাৎ ফোনে রিং বাজার শব্দে শিমুলের আবার ঘুম ভাঙল। মা ফোন করেছে। শিমুল, হ্যাঁ মা, বল। মা, শিমুল তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে পর, তোর বাবা আর মামা তোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শিমুল তাড়াতাড়ি নিশোর হাত সরিয়ে নিল। ওয়াশরুমে যেয়ে একবারে ফ্রেশ হয়ে নীল রঙের একটি থ্রি পিস পরে তৈরি হয়ে নিশোকে ডাকতে লাগলো। নিশো প্রথমে উঠতে চায়নি, কিন্তু যখন শুনল তার শ্বশুর আর মামা শ্বশুর আসছে তখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। আর ততক্ষণে শিমুল ঘর গুছিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নিশোর ফুফাতো বোন দরজা নক করে ডাক দিল, ভাইয়া, ভাবি। আর সাথে সাথেই শিমুল দরজা খুলে দিল। শিমুলকে দরজা খুলতে দেখি অহনা বলল, আরে ভাবি, আর ডাকে দরজা খুলে দিলে? আমি তো ভাবলাম সারা রাত জেগেছো, মনে হয় ঘুম থেকেই উঠো নাই। শিমুল খানিকটা লজ্জা পেয়ে, না না তেমন কিছু না, আমি আরো আগে উঠেছি, কেউ ডাকার অপেক্ষায় বসেছিলাম। অহনা, তোমার বাবা আর মামা এসেছেন, তাড়াতাড়ি নিচে চল। শিমুল, চল। নিচে নেমে বাবা আর মামার সাথে দেখা করে শিমুল ওনাদের শিমুলের ঘর দেখাতে নিয়ে আসে। তারপর নিশোর মা ওনাদের অনেক আপ্যায়ন করেন এবং কিছু সময় পর ওনারা বিদায় নিয়ে চলে যান। 3 দিন পর বাসায় সব মেহমান এক এক করে চলে গেছেন। এত বড় বাসায় এই কয়েকদিন ভালোই লেগেছে শিমুলের, কিন্তু আজকে সবাই চলে যাওয়ায় পুরো বাসা ফাঁকা। নিশো ও আজকে দোকানে গেছে, বাসায় শুধু মা আর শিমুল। সব কাজকর্ম শেষ করে বউ আর শাশুড়ির চলছে গল্প গুজব। কলিং বেল বেজে উঠল। মা যেতে নিলে শিমুল ওনাকে বলে, আমি দেখছি। দরজা খুলে দেখে নিশো। শিমুলের মনে হয় কত দিন পরে নিশোকে দেখল। আর নিশো তখনই শিমুলকে জড়িয়ে ধরে শিমুল একটু ধাক্কা দিয়ে বলে, মা দেখে ফেলবে। নিশো, দেখুক তাতে কি হয়েছে, মা তো তোমাকে আনছেনি তার ছেলের সেবা করতে। তখনই মা জিজ্ঞেস করেন, কে? বৌমা, আমি আসবো? নিশো দ্রুত শিমুলকে ছেড়ে যেতে লাগলে শিমুল পেছনে থেকে তাকে ধরে বলে, এখন চলে যাচ্ছেন কেন? মা তো এটার জন্যই আমাকে আনছেন।
এভাবেই চলতে লাগলো তাদের বিবাহিত জীবন। 1 বছর পর শিমুল আর নিশোর বিয়ের 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তারা কোনো সুসংবাদ দিতে পারেনি। নিশোর মা কয়েকদিন জিজ্ঞেস করেছেন এই ব্যাপারে, কিন্তু তারা এখন কি করবে। হঠাৎ একদিন শিমুল অনেক অসুস্থ হয়ে পড়ল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তখন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় শিমুলের। নিশোর সাথে পার্সোনাল ভাবে কথা বলে আর নিশোর সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করার কথা বলে। তখন নিশো শিমুলের কি হয়েছে জানতে চাইলে তা জানায়, তেমন কিছু না, তুমি পরীক্ষাগুলো করে রিপোর্টে নিয়ে আসো, তারপর বলছি। আর শিমুলের তেমন কোন সমস্যা নেই, শুধু একটি গ্যাস্ট্রিক আছে, আর কিছু না। নিশো স্বস্তির নিঃশ্বাস ফেলল আর সব পরীক্ষা করতে দিয়ে শিমুলকে নিয়ে বাসায় চলে আসে। কয়েকদিন পর নিশো কাজ শেষ করে দায়ের কাছে রিপোর্ট নিয়ে দেখাতে যায়। ডাক্তার, নিশো তোমার রিপোর্ট সব ভালো আসছে। নিশো, এটা তো ভালো কথা, তা আপনার মন খারাপ কেন? ডাক্তার, কিভাবে বলি? আসলে শিমুলের রিপোর্টে একটু সমস্যা আছে। তা হচ্ছে, শিমুলের শরীরে স্বাভাবিক মানুষের তুলনায় হিমোগ্লোবিনের সমস্যা আছে, যার কারণে হয়তো সে কখনো মা হতে পারবে না। তবে ডাক্তারের পরামর্শ চললে আর নিয়মিত চিকিৎসা নিলে হয়তো সুযোগ আছে। নিশোর হাত পায়ে যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসে। সে বাবা হতে পারবে না এটা ভাবার সময় নেই তাই। সে ভাবছে শিমুল যদি জানতে পারে যে সমস্যাটা তার, তাহলে না আবার শিমুল মনে অনেক কষ্ট পায়। তাই সে ডাক্তারকে বলে শিমুলকে এই কথা জানানো যাবে না, তাকে বলতে হবে সমস্যাটা তার নয় আমার। ডাক্তার, কিন্তু এটা কি করে হয়? যদি সমস্যা না জানে তাহলে চিকিৎসা কিভাবে পাবে? নিশো, আপনি যত টাকা লাগুক তবু ওর রিপোর্টগুলো বদলে দিন, আর শিমুলের জন্য যা ঔষধ দিয়ে দিন, আমি এটা কিছু বলবো না। নিশো, রিপোর্টগুলো বদলে দিন, শিমুলকে আমি বুঝাবো। ডাক্তার, আচ্ছা এই রিপোর্টগুলো থাক, তার নতুন রিপোর্টে সমস্যা কি লিখবো? নিশো, লিখবেন সমস্যা আমার, আমি কখনো শিমুলকে মা হওয়ার সুখ দিতে পারবো না। তারপর ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশনে শিমুলের জন্য কিছু মাল্টিভিটামিন লিখে দিলেন আর সেগুলো চালিয়ে যেতে বললেন। নিশোকে বললেন ঘন্টা খানেক পর কাউন্টার থেকে নতুন রিপোর্টগুলো নিয়ে যেতে। 1 ঘন্টা পর নিশো কাউন্টার থেকে রিপোর্টগুলো নিয়ে চেক করে দেখে নিল সব ঠিক আছে কিনা। তারপর বাসায় রওনা দেয়। বাসায় শিমুলের খুবই ক্লান্ত লাগায় সে ঘুমিয়েছিল। শিমুলের মা বাবাও এখানে আসছেন। সবাই একসাথে বসে কথা বলেছিলেন, তখনই কলিং বেলটা বেজে উঠল। শিমুলের বাবা দরজা খুলে দিলেন। নিশোর হাতে রিপোর্টগুলো দেখে জিজ্ঞেস করেন, তা কি বলেছেন? নিশোর দিকে সবাই তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে। নিশো মায়ের শিমুলের ঔষধগুলো দিয়ে শ্বশুরের হাতে রিপোর্টটা ধরিয়ে দেয়। বাবা রিপোর্ট খুলে দেখেন, ওনার যেন মুখের ভাষা হারিয়ে যায়। তারপর মা ও শাশুড়ি দুইজনেই ঘটনা কি জানতে চাইলে শিমুলের বাবা বলেন, আমার শিমুল কখনো মা হতে পারবে না। এ কথা শুনে নিশোর মা জিজ্ঞেস করলেন, সমস্যা কার নিশো? আমি তোর মুখ থেকে শুনতে চাই। নিশো, মা, আমি শিমুলকে কখনো এই সুখ দিতে পারবো না। শিমুলের বাবা মায়ের হাত ধরে নিশো কান্না করে আর বলে, বাবা, আমি শিমুলকে অনেক ভালোবাসি, প্লিজ আপনারা কেউ আমার কাছ থেকে শিমুলকে নিয়ে যাবেন না, বলে নিশো কান্নায় ভেঙে পড়ে। শিমুলের বাবা মা বলেন, এটা তুমি কি বলো? তোমার স্ত্রী আর তোমার কাছেই থাকবে। নিশোর মা নিশোকে জড়িয়ে ধরে কান্না করছেন। সবাই মিলে সিদ্ধান্ত নেয় শিমুলকে এই বিষয়ে কিছু জানানো যাবে না, কিন্তু শিমুলের ততক্ষণে ঘুম ভেঙে যায় আর সে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। সবাই আবার পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে শিমুলের ঘরের দিকে যেতে নিলে দেখে শিমুল সেখানে কান্না জর্জরিত হয়ে বসে আছে। বুঝতে আর বাকি রইল না যে শিমুল সব জেনে গেছে। এখন সবাই শিমুলকে সামলাতে ব্যস্ত, কিন্তু শিমুল নিশোর দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই মানুষটি এত ভালো কেন। ওনার নিজের সমস্যা, তবুও উনি নিজেকে রেখে শিমুলকে নিয়ে পেরেশান হয়ে গেছেন। অনেকটা সময় পর শিমুলের বাবা মা বাসায় চলে যান। রাতে টেবিলে খেতে বসে আবার পূর্বের ন্যায় নিশো নিজেও খাচ্ছে আর শিমুলের মুখেও খাবার তুলে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর মা ওনার ঘরে চলে যান আর নিশো ও শিমুলকে নিয়ে নিজেদের ঘরে এসে পড়ে। নিশো শিমুলের মাথায় হাত রেখে কান্না জর্জরিত কণ্ঠে বলে, শিমুল, আমি কখনো তোমাকে মা হওয়ার সুখ দিতে পারবো না, তাই তুমি যদি চাও নিজের সুখের কথা ভেবে চলে যেতে চাইলে যেতে পারো। শিমুল উঠে বসে, যদি এই একই সমস্যা আমার হতো তাহলে কি আপনি আমায় রেখে অন্য কারো হতে পারতেন? নিশো আর উত্তর দিতে পারল না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। বর্তমান ডোর বেলটা বেজে উঠল আর শিমুল বর্তমানে ফিরে এলো। দরজা খুলে দেখি কাজের মেয়েটা আসে। শিমুলের তেমন কোনো কাজও করতে হয় না।
নিশু কৃপণ হলেও সে শিমুল আর মায়ের পেছনে টাকা খরচ করতে পারলে খুব খুশি হয়। কাজের মেয়েটাই মোটামুটি সব কাজ করে। শিমুল মেয়েটিকে কিছু খাবার দিয়ে বলে আগে খেয়ে নাও, তারপরে কাজ করবে। শিমুলের এই ব্যবহারের জন্য এই মেয়েটা এই বাসায় কাজ করে। কাজের মেয়েটার নাম নীলু। সে প্রায় 1 বছর ধরে নিশুদের বাসায় কাজ করে। এর আগে ওর মা কাজ করতো। নীলু বুঝছে না পা আপনের লিগা আর খালার লিগা এই বাড়িতে কাম করি, নইলে আশেপাশে সারা মহল্লের কোনো কামের মানুষ এই বাড়িতে কাম করতে চায় না। আগে আমার মায় করতো, মা অসুস্থ হওয়ার পর আপনি যখন মানুষ খুঁজতেছিলেন তখন কেউ আপনিও কাম লইতে চায় নাই। বেবাকতে কয় ভাই যে কিপটা কুইথা আগে না, আর আম্মু কি ঠিক মতন টিকা দিবনি। তখন মায় কয় 2 বছর ধইরা কাম করছি, খালায় সবসময় টিকা ক্লিয়ার রাখছে, আর বউটা তো মাটির মানুষ, তুই এগো কাম কইরা দেন, নিলে এগো অনেক কষ্ট হইব। এইটার লিগা আমি আইসি এর আয়া দেখি আম্মু এই আপা তো অনেক ভালা। শিমুল আচ্ছা আচ্ছা, এখন তুমি খেয়ে কাজগুলো কর। আজকে আর কিছু রান্না করবো না, যা করার সকালে একবারই করে ফেলছি। তুমি তোমার কাজগুলো করে চলে যাও, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিও। শাশুড়ির ঘরে। শিমুল মা, আপনি অন্য কিছু খাবেন? শাশুড়ি না, আজকে আর কিছু করার দরকার নেই আমার জন্য। যদি তুমি কিছু খাও তাহলে করে নাও। শিমুল তাহলে থাক মা, আর কিছু করতে হবে না। আপনার কিছু লাগলে বলবেন। শাশুড়ি ঠিক আছে, যাও রেস্ট নাও গিয়ে। ও নীলু আসছে? শিমুল জি। শাশুড়ি আচ্ছা, ওকে বইলে যাওয়ার সময় দেখা করে যেতে। শিমুল আচ্ছা বলেই তার ঘরে আবার চলে আসে এবং পুনরায় ছবির অ্যালবাম নিয়ে বসে। 6 মাস আগে হঠাৎ একদিন নিশু কক্সবাজার যাওয়ার জন্য 3টে টিকিট নিয়ে আসে শিমুলকে সারপ্রাইজ দিতে। এসে ডাকতে শুরু করলো, নিশু মা। শিমুল। এত চিৎকার শুনে দুজনেই ছুটে আসে। মা কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? শিমুলও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশু টিকিটগুলো তাদের হাতে দিয়ে বলে, ব্যাগ গুছিয়ে তৈরি হও, ভোর ভোর 5টায় আমরা রওনা হব। শিমুল কোথায়? নিশু কক্সবাজার। শিমুল অনেক খুশি হলো, কারণ বিয়ের 2.5 বছর হলেও এখনো পর্যন্ত নিশু শিমুলকে দূরে কোথাও ঘুরতে নেয় নাই। কিন্তু শাশুড়ির একটু মন খারাপ হয়, কারণ বিয়ের পরে নিশু শিমুলকে কোথাও নিয়ে যায়নি। আর এখন যাও একটু সুযোগ এসেছে, তাও আবার মাকে ওর সাথে নিয়ে যেতে চায়। নিশু ব্যবসায়ী এক বন্ধুর বিয়ের কক্সবাজার, চিন্তা করলাম তোমাদের তো কোথাও নিয়ে যাওয়া হয় না, তাই তোমাদের ওর সাথে নিয়ে নেই। মা ও বুঝেছি, তাই তো ভাবছি তুই আবার টাকা খরচ করার জন্য রাজি হলি কি করে। আচ্ছা শোন, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, কিছুদিন ধরে এত লম্বা জার্নি করে আমি বেড়াতে পারবো না। তুই বরং বৌমাকে নিয়ে বেরিয়ে পড়। শিমুল না, মা আপনাকে রেখে আমি যেতে পারবো না। একা বাড়িতে আপনি কিভাবে কি করবেন? মা আমি সামলে নিব, তোমরা যাও একটু ঘুরে আসলে একঘেয়েমিটা কাটবে। নিশু কিন্তু মা, আমি যে টিকিট আনলাম টাকাটা তো লসে যাবে। মার সাথে সাথে একটা টিকিট টান দিয়ে দুটুকরো করে ফেলে নেয়। নিশু এটা দেখে মাথায় হাত দিয়ে বলছে, আমার কতগুলো টাকা। মা আর শিমুল হাসতে হাসতে শেষ। রাতের খাবার খেয়ে মা তার ঘরে চলে যান, আর নিশু বরাবরের মতোই এক প্লেটে খাবার নিয়ে নিজের খায় আর শিমুলকেও খাইয়ে দেয়। নিশুর এই অভ্যাসটা যেন শিমুলের বদভ্যাসে পরিণত হয়েছে এই 2.5 বছরে। শিমুল এখন সকালে রাতের খাবার নিজ হাতে খেতেই চায় না। ব্যাগ গুছিয়ে দুজনে কিছুক্ষণের জন্য একটু বিছানায় গায়ে এলিয়ে দিল। ভোর 4টা। নিশোর মা নামাজ পড়তে উঠেছেন, তিনি দেখতে এসেছেন শিমুলের নিশো উঠেছে কিনা। মা শিমুল, উঠেছ কি তোমরা? নিশো মা শিমুল উঠেছে বলে এই দরজাটা খুলে দিল। মা তৈরি হয়ে গেছিস তোরা? নিশো হ্যাঁ মা, প্রায়ই। শিমুল ওয়াশরুম থেকে বের হয়ে এলে, মা আপনি উঠে গেছেন, চলেন তাহলে একসাথে চাটা খেয়ে নিই। মা এক জায়গায় যাবে আর কি আমি চা করে খাওয়াতে পারতাম না? নিশু চলতো, মা চা না খেলে এখন আমার ভালো লাগবে না। তিনজনে একসাথে চা আর বিস্কিট খেয়ে নিল। তারপর মা নামাজ পড়তে চলে যান, আর তারা দুজন সম্পূর্ণ তৈরি হয়ে ব্যাগ নিয়ে মায়ের সাথে দেখা করতে আসে। মা হয়ে গেছে, এখনই বের হবি? নিশু হ্যাঁ মা, দোয়া করিও আসি তাহলে। শিমুল মা সাবধানে থাকবেন আর ঠিক রকম খাওয়া দাওয়া করবেন, দোয়া করবেন। মা তাদের পেছনে পেছনে যেয়ে ওরা বের হলে মেইন নেটটাও আটকিয়ে দিয়ে ঘরে এসে ওদের জন্য দোয়া করলেন, আল্লাহ মেয়েটা অনেক ভালো, কিন্তু আমার ছেলেটার জন্য মেয়েটা সব ধরনের সুখ পাচ্ছে না, আপনি এই বেড়ানোর ছিলেন মেয়েটাকে একটু আনন্দিত করে দিন, আমিন। বাস স্ট্যান্ড পৌঁছতে ভোর 5:30 বেজে গেল।
তারা তাদের নির্ধারিত গাড়িতে উঠে টিকিট নাম্বার মিলিয়ে আগে থেকেই বরাদ্দ করে সিটে বসলো। কিছুক্ষণ পর নির্ধারিত সময়ে গাড়ি ছেড়ে দিয়েছে। শিমুলের খুবই ভালো লাগছে, বিয়ের পর থেকে শুধু নিশুর কিপটাময় দেখছে। নিশু কখনোই শিমুলের জন্য তেমন প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো রকম উপহার আনে নাই, আর আশেপাশে মাঝে মাঝে ঘুরতে গেলেও শুধু প্লেট ফুটতে ছাড়া আর অন্য কিছুই কিনত না। তবুও শিমুলের নিশুকে অনেক ভালো লাগে, অনেক সম্মান করতে ইচ্ছে করে, কারণ নিশু শিমুলকে এত এত বেশি রকমের ভালোবাসে আর অসম্ভব মায়া করে। আর নিশু সময় পেলেই বই পড়ে, আর কিছুদিন পর পর নতুন বই কিনে, কিন্তু নতুন বই এনে যতদিন সে নিজে ওই বই শেষ করে ততদিন শিমুলকেও ওই বই পড়তে দেয় না। নিশোর এই সব কর্মকাণ্ডতেই যেন শিমুলকে তার প্রতি আরো সম্মান দিতে বাধ্য করে। ইদানিং নিশু শিমুলকে আরো বেশি সময় দেয় আর আগের চেয়ে বেশি মায়া করে। তাই শিমুল মনে মনে ভাবে হয়তোবা নিশু শিমুলকে মা হওয়ার সুখ দিতে পারবে না বলেই শিমুলের মন ভুলিয়ে রাখে, কিন্তু তখনই আবার ভাবে নিশু তো আগে থেকেই তাকে অনেক ভালোবাসে। ভাবতে ভাবতেই কখন যে গাড়ির ভিতরে বসে চোখ যেন লেগে গেছে। হঠাৎ নিশু ডাকতে লাগলো, শিমুল এখানে গাড়ি 15 মিনিটের মতো থামবে, চল একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই। 15 মিনিট পর সবাই আবার গাড়িতে উঠে পড়লে গাড়ি ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যে এসে পৌঁছালে তারা একটি হোটেলের জন্য রওনা দিল। নিশোর বন্ধু আগে থেকেই রুম বুক করে রেখেছিল। রুমে পৌঁছে ক্লান্তিতে শিমুল বিছানায় গায়েলি দেয় আর নিশো ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সন্ধ্যাবেলা দুজনেই তৈরি হয়ে বের হয় সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। সমুদ্র সৈকতে এসে নিশো শিমুলের হাতে হাত রেখে একসাথে হাঁটতে শুরু করলো আর পাশাপাশি শিমুলকে এটা ওটা কিনে দিতে লাগলো। রাত 8:30। নিশোর বন্ধু ফোনে ওরা কোথায় আছে জেনে গাড়ি পাঠিয়ে দেয়। তাদের হলুদ আজকে, তাই আগে থেকেই প্ল্যান ছিল হলুদের অনুষ্ঠানে যাওয়ার। গাড়ি আসলেই দুজনে গিয়ে গাড়িতে বসে আর তাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠানে অনেক আনন্দ হয়। নিশো আর শিমুল একসাথে বর কনেকে হলুদ দিয়ে খাবার খেয়ে চলে আসতেন, তখন বর দৌড়ে এসে ড্রাইভারকে বলে ওনাদের হোটেলে নামিয়ে দিয়ে আসেন। নিশো না করলে বর বলে, না তোরা এখানে অপরিচিত আর অনেক রাত হয়েছে, একা ছাড়া যাবে না। নিশো আর না করলো না, বিদায় নিয়ে চলে আসল হোটেল রুমে। শিমুল আবার ও ক্লান্তিতে জামা কাপড় না বদলেই শুয়ে পড়ল। এবার আর নিশো কিছু বলল না, কারণ নিশোর প্ল্যান ছিল অন্যরকম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে নিশো শিমুলের উপরে এসে শুয়ে পড়ে। শিমুলের চোখ বন্ধ ছিল, সে ভ্যাবাচাকা খেয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, ও আপনি, আমি ভয় পেয়ে গেছিলাম। নিশো কেন ঘুমাচ্ছ? এখানে কি ঘুমাতে এসেছি? শিমুল, না, বিয়ে খেতে। তা হলুদ তো খেয়ে আসছি, এর বরযাত্রী তো আবার কাল সন্ধ্যায়, এখন আবার কি খেতে ইচ্ছা করছে আপনার বর মহাশয় বলুন? নিশো ঘোর লাগা কণ্ঠে শিমুলের গলায় নাক ঘষছে আর বলছে, হুম, এখন তো অনেক কিছুই খেতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত তোমাকে পেলেই চলবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করতে বেরিয়ে পড়ে। নাস্তা করেই কিছু কেনাকাটা করতে যায়। যেহেতু নিশো বিয়ে দাওয়াত খাওয়ার জন্য এসেছে, তাই তারা সৈকত ছাড়া আর অন্য কোথাও ঘুরতে যায়নি। আর শিমুল তাতেই অনেক খুশি। মাঝে মাঝে ফোনে শাশুড়ির আর মায়ের সাথে কথা বলছে। কেনাকাটা শেষ করে দুপুরের খাবার খেয়ে রুমে ফিরে আসে একটু বিশ্রাম নিয়ে আবার সৈকতে যাওয়ার জন্য। সমুদ্র সৈকতে তো সূর্যাস্তের দৃশ্য অনেক সুন্দর, মানুষ দূর দূরান্ত থেকে আসে এই সূর্যাস্ত দেখার জন্য। বিকেলে ওরা একবারে তৈরি হয়ে সৈকতে চলে যায়, সেখান থেকে নিশোর বন্ধু গাড়ি পাঠালে ওরা আবার বিয়ে বাড়িতে যাবে। সমুদ্র সৈকতে এসে দুজনের হাতে হাত রেখে হাঁটাহাঁটি করে ভিন্ন ভিন্ন পোজ নিয়ে ফটো তোলে। সূর্যাস্তের দৃশ্য ঘিরে ছবি তুলে কিছু সময় পর শিমুলের অনেক পানির পিপাসা লাগাতে নিশো শিমুলকে রেখে হালকা কিছু খাবার আর পানি আনতে যায়, আর তখন দেখা হয় প্রিয়ার সাথে। প্রিয়া হচ্ছে শিমুলের ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। মাত্র কয়েকদিন হলো তার বিয়ে হয়েছে আর নবদম্পতি এখানে বেড়াতে এসেছে। নিশো যে শিমুলের রিপোর্টগুলো বদলে নিয়েছিল এ ব্যাপারে প্রিয়া কিছু জানত না। প্রিয়া, আরে শিমুল ম্যাডাম আপনি? ও স্যার, এর সাথে আবার হানিমুনে এসেছেন বুঝি? শিমুলের, না তেমন কিছু না, ওনার এক বন্ধুর বাসায় এখানে আর তার বিয়ে উপলক্ষে এসেছি। তা তুমি কেমন আছো, আর উনি বুঝি তোমার বর? প্রিয়াজি, এখন আপনার শরীর কেমন আছে? সে দিনের পর তো আর আপনি আসেননি, শুধু স্যার আসেন মাঝে মাঝে। প্রিয়ার বর আপনার জন্য অনেক খারাপ লাগে, স্যার আপনাকে অনেক ভালোবাসে। প্রিয়ার কাছে শুনেছি যখন স্যার আপনি কখনো মা হতে পারবেন না জানতে পারে, তখন উনি অনেক কান্না করেন। ওনার কান্না দেখে পুরো হাসপাতালের সবাই কান্না করেন। আর উনি আপনি যে মা হতে পারবেন না অথবা উনি নিজে বাবা হতে পারবেন না সে চিন্তা করে কাঁদেন নাই। উনি কাঁদছেন আপনি যদি নিজের সমস্যার কথা শুনেন তাহলে আপনি অনেক কষ্ট পাবেন।
সত্যি, এরকম অসম্ভব মায়া আমি আগে কখনো দেখিনি। আপনি সত্যিই অনেক ভাগ্যবতী। কথাগুলো একদমে বলে ফেলল প্রিয়ার বর। প্রিয়া অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ততক্ষণে নিশো খাবার আর পানি নিয়ে আসে। নিশো, আরে তোমরা ভালোই আছো? প্রিয়া শিমুলের অবস্থা বুঝতে পেরে নিশোর সাথে একটু কুশল বিনিময় করে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। নিশোর হাত থেকে পানির বোতলটা নিয়ে গড়গড় করে এক চুমুকে সবটুকু পানি শিমুল খেয়ে নিল। নিশো, আস্তে আস্তে খাও, আর কিছু খেয়ে নাও। শিমুল, আমাকে আপনি একটা সত্যি কথা বলবেন? নিশো, আরে বিবি যান, আপনাকে কি কখনো মিথ্যা কথা বলেছি? শিমুল, আপনি মিথ্যা কেন বলছেন? নিশো, কোন বিষয়ে? শিমুল, আমি যে মা হতে পারবো না সে বিষয়ে। নিশো, এটা তো আমি সবাইকে বলেছি, আর তুমিও জান যে আমার সমস্যার কারণে তুমি মা হতে পারবে না। শিমুল, আপনি এখনো মিথ্যে বলছেন। সমস্যাটা আপনার না আমার, এই কথা কেন বলেন নাই? নিশো হতভম্ব হয়েই, মানে তোমাকে কে বলেছে এসব উল্টো পাল্টা কথা? শিমুল, যেই বলুক আমি আপনার কাছে শুনতে চাই। যদি এখনই সত্যিটা না বলেন তাহলে আমি এখানেই কোথাও চলে যাব আর আপনার সাথে ফিরে যাব না। উত্তেজিত হয়ে নিশো শিমুলের বাহু ধরে দেখে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, বলছি সব সত্যিটা বলবো। তুমি আগে শান্ত হও। কিছুক্ষণ পর শিমুল নিশোর বুকে লেপ্টে আছে। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। নিশো এতক্ষণ ধরে শিমুলকে বুকের সাথে চেপে ধরে রাখছে। নিশো শিমুলকে সবকিছু খুলে বলে। তাতে যেন শিমুল আরো কাঁদতে শুরু করে আর বলে, শিমুলের 1.5 বছর ধরে আপনি আপনার ভিতরে এত কষ্ট লুকিয়ে রাখছেন, শুধুমাত্র আমি যেন কষ্ট না পাই। কেন আপনি একা কষ্টের ভাগ নিয়েছেন? সুখের ভাগ আমাকে দিয়ে দুঃখের ভাগ একলা নিয়েছেন কেন? আপনি এত ভালো কেন? নিশো, দেখ শিমুলেতে আমারও কিছু স্বার্থ ছিল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার মা বাবার একমাত্র ছেলে আমি। তাদের বংশ রক্ষা করার দায়িত্বও আমার উপর। যদি মা জানতো যে সমস্যাটা তোমার, তাহলে উনি সন্তানের জন্য আমাকে আবার বিয়ের কথা বলতেন, যেটা আমি কখনো করতে পারবো না। আর তোমার বিষয়ে যা বলেছেন, সামান্য হিমোগ্লোবিনের সমস্যা, এই যে ঔষধগুলো খেলে ঠিক হয়ে যাবে, হয়তো একটু সময় বেশি লাগবে, তা লাগুক, আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে রাজি নেই। কিছুক্ষণ পর নিশোর ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে, নিশো, কোথা তোরা? গাড়ি কোথায় পাঠাবো? নিশো, দোস্ত কিছু মনে করিস না। আজকে শরীরটা ভালো লাগছে না, তাই আর গাড়ি পাঠাস না, কালকে দেখা হবে। বলেই ফোনটা কেটে দিল। তখন শিমুল বলে উঠল, আপনি আমাকে রুমে দিয়ে অনুষ্ঠানে চলে যান, ভাই আবার মন খারাপ করবেন। নিশো, আমার বিবি জানির এত কষ্ট, আর আমি দাওয়াত খেতে যাব হতে পারে না। তাতে আমাদের দুজনের খাওয়ার জন্য একটু খরচ বেশি হবে, হোক, সমস্যা নেই। এত কষ্টের মাঝে শিমুলের অনেক হাসি পেল। নিশো দা, বিবিজান এখন একটু বুঝতে পারছেন কেন আপনাকে সত্যিটা তখন বলি নাই? শিমুল, তবে এটার জন্য শাস্তি পেতে হবে। নিশো, যথা আজ্ঞা বিবিজান। বলুন কি শাস্তি আমি মাথা পেতে নেব? শিমুল, আমার অনেক দিনের শখ যে আমার বর হবে, তার সাথে আমি গভীর রাতে ফাঁকা রাস্তায় হাঁটাহাঁটি করব, আর আজকে তাই হবে। নিশো একটু চিন্তিত হয়ে বলে, এটা তো অপরিচিত জায়গায়, যদি কোনো সমস্যা হয়। আবার তখনই বলে, আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে। রাতের খাবার খেয়ে তারা দুজনে রাস্তায় হাঁটতে লাগলো। মাঝে মাঝে নিশো শিমুলকে জড়িয়ে ধরছে, আবার মাঝে মাঝে গালে চুমু দিচ্ছে। একটু দূরে একটা টং দোকানে গিয়ে দুজনেই বসে আর শিমুল চা খাওয়ার বায়না ধরে। নিশো দুজনের জন্য দুটো চা নিয়ে এসে একটা শিমুলের হাতে দেয়, তারপর বেশ কিছুক্ষণ সময় দুজনে নীরব থেকে শুধু চায়ের কাপে চুমুক দেয়। শিমুল এখন রুমে ফিরে যেতে চাইলে আবার দুজনে হাঁটতে হাঁটতে হোটেলে ফিরে আসে। রাত 12:30। রুমে ফিরে শিমুল আবার কাঁদছে। তখন নিশো শিমুলকে এক হাতে টেনে বুকের সাথে মিশিয়ে শুয়ে পড়ে, আর এক হাত দিয়ে শিমুলের মাথায় হাত বুলিয়ে দেয়। শিমুল, আপনি আমার জন্য বাবা হতে পারবেন না? এই কথাটা মনে হতেই আমার গা শিউরে ওঠে। প্লিজ, আপনি আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করে নেন। কথাটা বলে শেষ করতে পারে না শিমুল। নিশো তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর নিশো ঠোঁট সরিয়ে বলে, মনে আছে সেদিন তুমি কি বলেছিলে? যখন আমার সমস্যা বলে তোমাকে বলেছিলাম তুমি যদি যেতে চাও তাহলে যেতে পার, তখন তুমি বলেছিলে এই একই সমস্যা আমার হলে কি আপনি আমায় ছেড়ে যাবেন? তাহলে আমি কেন যাব? আমার সমস্যা জেনেও তুমি আমাকে ছেড়ে যায়নি, তাহলে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? শিমুল কিছু বলতে চাইলে নিশো শিমুলকে থামিয়ে দিয়ে বলে, এখন ঘুমাও, আজকের মতো তোমাকে ঘুমানোর সুযোগ দিলাম।
কিন্তু কালকে এখানে আমাদের শেষ রাত কালকে, কিন্তু আমি তোমাকে সারা রাত জাগিয়ে রাখবো, তাই আর এক কথা না বলে চুপচাপ আমার বুকে শুয়ে থাক। বলেই শিমুলকে আরো শক্ত করে ধরে চোখ বন্ধ করে নিশো। কিছুক্ষণ পর নিশো খেয়াল করে শিমুল গভীর ঘুমে আচ্ছন্ন। তখন নিশো ভাবতে থাকে শিমুল যে বিষয়টি জেনে গেল তাকে মাকে জানানো ঠিক হবে। যেদিন নিশো তাদের রিপোর্টগুলো এনে সবার সামনে নিজের সমস্যার কথা বলেছিল, ওই দিনই রাতে যখন শিমুল ঘুমিয়ে যায় নিশো তখনই তার মা আর শিমুলের মা বাবাকে সব সত্যি তাই বলে আর বলেছিল শিমুল যেন এ ব্যাপারে কিছু না জানে। আর ওনারাও তাদের সুখের কথা ভেবে এমনভাবে আছেন যেন সমস্যাটা নিশোর। নিশো খুবই ভালো ছেলে। স্বামী হিসেবে নিশো যেমন ভালো, ছেলে হিসেবে নিশো আরো বেশি ভালো। জেনে শুনে সে কখনোই মাকে ঠকাবে না। পরদিন সকালে শিমুল উঠার আগেই নিশো উঠে হোটেলের স্টাফদের বলে শিমুলের জন্য সারপ্রাইজ রেডি করেছে। পুলো সাইডে একটি টেবিলে একগুচ্ছ গোলাপ আর একটি ছোট কেক, আর পাশে শিমুলের পছন্দের চকলেট। শিমুল ঘুম থেকে উঠে নিশোকে খুঁজে, কিন্তু নিশো রুমে না থাকায় সে নিশোকে ফোন করলে নিশো থেকে জানায় নিচে পুলো সাইডে একটু কাজে আছে আর সেও যেন এখানে চলে আসে একসাথে নাস্তা করে নিবে। শিমুল তৈরি হয়ে নেমে আসে, একজন স্টাফ শিমুলকে নির্ধারিত টেবিলে পৌঁছে দিয়ে যায়। শিমুলের তো আয়োজন দেখে আশ্চর্য হয়, ঠিক তখনই নিশো শিমুলকে জড়িয়ে ধরে আর আবারও সরি বলে। তারপর দুজন একসাথে নাস্তা করে রুমে ফিরে যাওয়ার সময় হঠাৎ নিশোর মাথায় দুষ্টু বুদ্ধি আসে আর সে শিমুলকে পায়রা করে তুলে পুলে নেমে যায়। হঠাৎ এমন পরিস্থিতিতে শিমুল হতভম্ব হয়। বেশ কিছুক্ষণ সময় দুজনে পুরো পুল জুড়ে সাঁতার কাটে, তারপর রুমে ফিরে আসে। দুপুর প্রায় 1:30। দুজন তৈরি হয়ে বিয়ের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করার পর তারা বিদায় নিয়ে চলে আসে সমুদ্র সৈকতে। রাত 10টা পর্যন্ত তারা সমুদ্র বিলাসে ব্যস্ত ছিল। তারপর খাবার খেয়ে রুমে ফিরে আসে। রুমে আসতেই নিশো শিমুলকে জড়িয়ে ধরে বলেছিলাম না আজকে আর ঘুমোতে দিব না। আর শিমুল বলে, আমি কি বলেছি যে আমি ঘুমাবো? তারপর আবার শুরু হলো দুজনের একান্ত সময়। পরদিন দুপুর 2:30 তারা গাড়িতে উঠবে ঢাকা ফেরার। সকাল সকাল উঠে দুজনে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে গেছে। বাসায় পৌঁছে শিমুলের কাউকে বুঝতে দেয়নি যে ও সত্যিটাই জেনে গেছে। সবার সামনে আগের মতো স্বাভাবিক থাকলেও যখন একা থাকে তখন সে অনেক কষ্টে থাকে। তাকে যেন একরাশ হতাশা ঘিরে ধরে, আর নিশো হচ্ছে শিমুলের এই হতাশা দূর করার টনিক। নিশো যখন শিমুলকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় তখনই শিমুলের সকল হতাশা দূর হয়ে যায়। আপা! নীলুর ডাকে সদ্বিত ফিরে পেল শিমুল। নীলু আপা, কাম হয়ে গেছে, আমি কি যাবো? শিমুল মা তোমাকে ডাকছিলেন, দেখা করে আসো। নীলু চলে যেতেই শিমুল ফটো অ্যালবামগুলো গুছিয়ে রাখলো আর ভাবে আল্লাহ কবে যে আমার দোয়া কবুল করবেন। শাশুড়ির ঘরে নীলু খালা ডাকছেন। কিছু টাকা দিয়ে দেখ, আজকে নিশো আর বৌমার বিয়ের পুরো 3 বছর কাউকে কিছু দেয়নি, তুই এই টাকাটা রাখো, কিছু কিনে খাস। নীলু খালা, 3 বছর হয়ে গেল, আমার না আপা আর ভাইয়ের লিগা অনেক মায়া লাগে, আল্লাহ যেন তাড়াতাড়ি হিগু করলে বইরা দেয়। নীলু চলে গেলে শিমুল দরজাটা আটকিয়ে শাশুড়ির সাথে গিয়ে বসলো। দুজনে অনেক কথা বলে, নিশোর বাবার কথা, ছোটবেলার কথা বলতে বলতে তাদের সময় যে কখন পার হয়ে যায় তারা বুঝতেই পারে না। এই যুগে বউ শাশুড়ির মধ্যে এত মিল খুঁজে পাওয়া যায় না। রাত 10টা। নিশো ফোন করে বলে দিয়েছিল তার আসতে একটু দেরি হবে, আর তাই শিমুল মাকে রাতের খাবার খাইয়ে ঔষধ খাইয়ে শুয়ে থাকার জন্য করে দিয়ে আসে আর নিজে নিশোর অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছে। রাত 11টা। ডোর বেলটা বাজতেই শিমুল দৌড়ে গিয়ে দরজা খুলে। সামনে নিশো হাতে একগুচ্ছ গোলাপ ফুল আর সবসময়ের মতোই মুখে লেপ্টে থাকা হাসি নিয়ে এসেছে। দরজা থেকে বউকে জড়িয়ে ধরে বলে, বিবি যান, এখনো রাগ করে আছেন? বিবাহ বার্ষিকী এখনো আছে বলেই ফুলের গুচ্ছটা শিমুলের গালে ছোঁয়া আর একটা চুমু দেয়। শিমুল বলে, দরজা খোলা, এখন ছাড়ুন, মা যদি এসে পড়ে। নিশু বলল, আচ্ছা চল, অনেক খিদে পেয়েছে, আগে খাবার খাই তারপরে না হয় তোমাকে। দুজনে একসাথে বরাবরের মতোই এক প্লেটে খাবার নিয়ে খেতে বসলো, কিন্তু এবার নিশু খাবারে হাত দেওয়ার আগে শিমুল নিশুকে খাইয়ে দিতে লাগলো আর নিজেই খেতে লাগলো। নিশু, কি ব্যাপার? আর দেখি বিবিজান আমাকে খাইয়ে দিচ্ছে, তা ভালোই লাগছে বলেই শিমুলের আঙ্গুলে কামড় বসিয়ে দিল। আহ! নিশো, এখন দেখেন কেমন লাগে, এরকম কত কামড় তুমি আমার হাতে দিয়েছ। খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে তারা তাদের ঘরে চলে গেল। নিশো কতগুলো ফুলের পাপড়ি নিয়ে এসেছিল। যেই না শিমুল ঘরে ঢুকে সবগুলো পাপড়ি শিমুলের উপর ছিটিয়ে দিয়ে বলল, আমি আমাদের আজকের রাতটা সেই প্রথম রাতের মতোই কাটাতে চাই বলেই শিমুলকে প্যারা করে তুলে বিছানায় বসিয়ে এসে নিচে পায়ের কাছে বসে শিমুলের 2 পায়ে আবার ঠিক আগের মতোই নুপুর পরিয়ে দেয়।
শিমুল আবারও নিয়ে আসছেন। আগেটা তো এখনো আছে, আবার কেন নতুন করে আনতে গেলেন? নিশু শিমুলকে আর কিছু বলার সুযোগ দিল না, আর তারপর তাদের একান্ত সময় সেই 3 বছর আগের প্রথম রাতের মতোই। যে ভালোবাসায় কোনো রকমের সীমা নেই, অফুরন্ত ভালোবাসা। নিশোর যেন শিমুলের প্রতি মায়া ভাব দিনে দিনে আরো বাড়তে থাকে, আর শিমুলের নিশোর প্রতি সম্মান। আর একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে সুখ শান্তির জন্য একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি। এমন ভালোবাসা যেখানে কোনো রকমের স্বার্থ নেই, নেই কোনো চাওয়া পাওয়া, আর এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলি। শিমুল একদিন একটু বাড়তি কিছু করলে নিশোর কৃপণতা শুরু হয়ে যেত, আবার পরে এসে শিমুলকে জড়িয়ে ধরে সরি বলতো, আর শিমুলও বারবার জেনে শুনে এমন কাজ করতো যেন নিশো তার উপর রাগ হয়, আবার এসে থেকে জড়িয়ে ধরে মায়া ভরা কণ্ঠে সরি বলে গেলে চুমু খায়। ওদের এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে ওদের দুজনের পরিবার অনেক আনন্দ পায়, আর বাইরের কেউ কখনো বুঝতেই পারবে না যে ওরা সত্যি সত্যি বাবা মা হতে পারবে না, না ইচ্ছে করেই হচ্ছে না। ভালোই যাচ্ছিল দিনগুলো। হঠাৎ একদিন হঠাৎ একদিন একটা জরুরি কাজে নিশোকে শহরের বাইরে যেতে হবে। শিমুল নিশোর ব্যাগ গুছিয়ে দিচ্ছে আর বলছে, আপনি 1 সপ্তাহের জন্য যাচ্ছেন, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকি বলেন তো? নিশো, অনেক জরুরি কাজ না হলে তোমাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতাম না। আচ্ছা তুমি ব্যাগ নিয়ে বের হও, আমি মায়ের সাথে দেখা করে বের হই। নিশো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এর বাইরে। শিমুল ব্যাগ রেখে দাঁড়িয়ে আছে। নিশো শিমুলের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে আর বলে, দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যাবে, আর আমার কাজ শেষ হলেই আমি তোমাকে ভিডিও কল দিব, তারপর আমরা অনেকক্ষণ কথা বলবো। ঠিক আছে, এখন হাসি মুখে বিদায় দাও প্লিজ, যেন তোমার হাস্যোজ্জ্বল মুখটাই আমার চোখের সামনে দেখতে পারি। বলেই শিমুলের গালে কপালে ঠোঁট ছুঁয়ে বের হলো, আর শিমুলও হাসি মুখে বিদায় দিয়ে দরজা আটকিয়ে ঘরের ভেতর চলে যায়। আজ 3 দিন হলো নিশো বাইরে আছে। প্রতিদিন নিশো সময় করে শিমুলের সাথে আর মায়ের সাথে কথা বলে। সারাদিন যে কাজ থাকে করে রুমে এসে নিশো শিমুলকে ভিডিও কল দেয়, মায়ের সাথে একটু কথা বলেই শিমুল রুমে এসে সারা রাত ভিডিও চালু রেখে, আর যতক্ষণ না শিমুল ঘুমায় ততক্ষণ নিশো কল কাটে না। 5 দিনের দিন। হঠাৎ শিমুল অনেক অসুস্থ হয়ে পড়ে। বারবার বমি করছে আর কিছু খেতে পারছে না। নিশোর মা শিমুলের বাবা মাকে খবর দিতেই দুজনে চলে আসে আর শিমুলকে দায়ের কাছে নিয়ে যায়। সব পরীক্ষা নিরীক্ষা করানোর পর দা জানায় শিমুল মা হতে চলেছে। এই খবর শোনার পর শিমুল যেন আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। বাসায় এসে নিশোর মাকে জানালে উনি সাথে সাথেই খুশিতে নিশোকে ফোন দেন। অনেকক্ষণ রিং হওয়ার পরও নিশো ফোন ধরছে না। মা আর সবাই ভাবলেন হয়তো অনেক ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছে না, পরে কল দিবে। আত্মীয় স্বজন সবাইকে জানানো হলো। শিমুলের বাবা মিষ্টি কিনে এনে আশেপাশে সবাইকে দিতে বলেন। নীলু সব বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসে। নিশোদের বাসায় আজ যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নিশোর মা শিমুলকে বলছেন, আজ থেকে তুমি কোনো কাজ করবে না। নীলুকে ডেকে বললেন, আজকে থেকে তোর কাজের পাশাপাশি রান্না বান্নাও তুই করবি, বৌমা শুধু বিছানায় শুয়ে বসে কাটাবে। শিমুলের মা বলল, আপা যদি কিছু মনে না করেন, তাহলে শিমুল কয়েকদিন যদি আমার কাছে আমাদের বাসা থেকে আসতো। মা, হ্যাঁ, নিয়ে যাবেন। কিন্তু শিমুল শাশুড়িকে একা রেখে যেতে চাইল না, তাই আর যাওয়া হলো না। রাতের বেলা নিশো ফোন করে মায়ের ফোনে। মা অনেকবার ফোন করেছ, ধরতে পারি নাই, কিছু কি হয়েছে? মা, আমি আর এখন বলতে পারবো না, তোর বউকে ফোন কর বলেই মা ফোনটা কেটে দিল। শিমুলের ফোনে রিং হচ্ছে, তাকাতেই দেখে নিশোর ফোন। শিমুল লজ্জায় মুখ লুকিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে কি কি হলো? মুখ লুকিয়ে রাখলে যে? কিছু বলবে, কি হয়েছে? ওইদিকে মাও কিছু বলছে না, আবার তুমিও বলছো না। শিমুল, আপনার জন্য একটা খুশির খবর আছে, শুনবেন? নিশো, খুশির খবর? আমি তো ভাবলাম আজকে আমি তোমাকে একটা খুশির খবর দিব। শিমুল, কি? নিশো, হু, আগে তোমারটা বল। শিমুল, আপনি না, আপনি না, আমার ঘরে একটা ছোট নিশো আসতে চলেছে। নিশো প্রথমে কথাটার অর্থ না বুঝেই হাসছিল, কিন্তু যখন বুঝতে পারে তখন এক লাফে উঠে বসে পড়ে আর বলে, হ্যাঁ সত্যি, এই জন্যই বিবিজান লজ্জা পাচ্ছেন। এমন একটা খবর আর আমি তোমার কাছে থেকে জানতে পারলাম না, এর জন্য মন খারাপ লাগছে। শিমুল, এবার আপনারটা বলেন। নিশো, কালকে সকালের গাড়িতে বাসায় আসি, যে কাজে এসেছিলাম বাড়তি হয়ে গেছে। এই খবর শুনে শিমুল খুশিতে লাফালাফি করতে নিলেই নিশো তাকে থামিয়ে বলে, এখন থেকে সাবধানে থাকো, ছোট্ট শিমুল আবার ব্যথা পাবে। কথা বলতে বলতে শিমুল ঘুমিয়ে পড়লো, আর নিশো ফোন কেটে ঘড়ি দেখে শুয়ে পড়ে সকালে আবার বাসার জন্য রওনা দিতে হবে। পরদিন সকালে
শিমুল তাড়াতাড়ি উঠে মাকে জানিয়ে নিশোর আসার কথা, নিশোর পছন্দের সব খাবার তৈরি করে টেবিলে সাজিয়ে নিজের স্বাদ বোধ করে অপেক্ষা করতে লাগলো। ওইদিকে নিশো প্রায় এসে পড়েছে। বাস স্ট্যান্ড থেকে একটা রিকশায় করে বাসার জন্য রওনা দিল। নিশো রিকশাওয়ালা মামার সাথে কথা বলছে আর মামাও কথা বলছে আর রিকশা চালাচ্ছেন। বাসায় এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, নিশোর বাসায় আসার কোনো নাম নেই। আবার ফোনটাও রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। রাতের বেলা নিশোর মোবাইল থেকে একটা ফোন আসে। শিমুল ফোনটা রিসিভ করলে জানতে পারে যে নিশোর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর নিশো এখনো হাসপাতালে। শিমুল এক চিৎকার দিয়ে নিশোর অ্যাক্সিডেন্টের কথা শুনে শিমুল এক চিৎকার করে শাশুড়ির ঘরে যায় আর ওনাকে বলে নিশোর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ততক্ষণে শিমুলের বাবা মাও এসে পড়েন হাসপাতাল। ডাক্তার জানায় নিশোর অবস্থা অনেক খারাপ ছিল যখন তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন 6 ঘন্টার ভেতর যদি জ্ঞান ফিরে তাহলে আর তেমন সমস্যা হবে না। শিমুল আর ওর বাবা অপেক্ষা করতে লাগলো। বাসায় শাশুড়ি মা একা, তাই শিমুল তার মাকে শাশুড়ির কাছে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষা। 6 ঘন্টা পর নিশোর জ্ঞান ফিরেছে আর সে চোখ খুলিয়ে গিয়ে শিমুলের কথা জিজ্ঞেস করে। ডাক্তার জানায় এখন বিপদ কেটে গেছে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা বাঁধলো তখন যখন নিশো নিচে নামার জন্য পা নাড়াতে গেল। নিশো পা দুটো নাড়তে পারছে না, অনেক চেষ্টা করেও পা দুটো নাড়তে পারছে না। আর তখন শিমুলের বাবা দৌড়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। ডাক্তার বলেন অপারেশনের সময় দেখছেন যে পায়ে অনেক বেশি আঘাত আর রক্তক্ষরণ হওয়ার কারণে এমনটি হয়েছে, মাল্টিভিটামিনের রেগুলার থেরাপির মাধ্যমে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই কথা শোনার পর শিমুল বসে পড়লো আর নিশো চোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্রু। শিমুলের বাবা ডাক্তারের পিছনে পিছনে যেয়ে জানতে চাইলেন এটা কি অতি দ্রুত সমাধান নেই। ডাক্তার জানায় এটা ভাগ্যের উপর নির্ভরশীল। 3 দিন পর নিশোকে বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে শিমুল ও তার বাবা। এই 3 দিন শিমুল হাসপাতালেই ছিল, এক মুহূর্তের জন্য ও নিশোর কাছ থেকে সরেনি। সে যে নিজে অসুস্থতা সে ভুলে গেছে। ওইদিকে নিশোর মা অপেক্ষায় আছেন কখন নিশো বাসায় যাবে। ওনাকে এখনো জানানো হয়নি যে নিশো পা নাড়াতে পারে না। বাসায় গাড়ি থেকে নামিয়ে একটা হুইল চেয়ারে বসানো হলো নিশোকে। মায়ের ঘরে নিয়ে গেল শিমুল। মা এখনো ভাবছেন যে হয়তো নিশো অসুস্থ তাই হুইল চেয়ারে বসিয়ে রাখছে। মা অনেক সময় নিশোকে জড়িয়ে ধরে কান্না করলেন। তারপর শিমুলকে বলেন যাও ওরে নিয়ে রুমে যাও আর দুজনে বিশ্রাম নাও। রুমে পৌঁছে শিমুলের সাহায্যে নিশো বিছানায় বসে। নিশোর অনেক খারাপ লাগছে কিন্তু সে কিছু বলতে পারছে না। কাটতে লাগলো দিন, শিমুলের সাহায্য ছাড়া নিশো চলতে পারে না। শিমুল সারাক্ষণ নিশোর কাছেই বসে থাকে। নিশোর মা যখন জানতে পারলেন নিশো পা নাড়াতে পারে না আর সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, তখন থেকে তিনি সারাক্ষণ শুধু নিশোর সুস্থতার জন্যই দোয়া করেন। প্রকৃতির নিয়মই হয়তো এরূপ, একদিক দিয়ে আনন্দ আসলে অপরদিকে বিপদও আসে, আর এই বিপদের সময় ধৈর্য ধারণ করাই আমাদের কর্তব্য। শিমুলের সুখের সংসারে তার মা হওয়ার সংবাদ আসায় তাদের পরিবারে যে সুখ নেমে এসেছিল, অ্যাক্সিডেন্টে নিশোর হাঁটার শক্তি চলে যাওয়ার কারণে তেমনি দুঃখের ছায়া নেমে এসেছে। কিন্তু শিমুলের অনেক ধৈর্য, তার বিপদের সময় যেমন নিশো থেকে ভালোবেসে আগলে রেখেছিল, সেও তেমনি নিশোকে ভালোবাসা, যত্ন আর সেবা দিয়ে আগলে সুস্থ করে রাখবে। সারাদিন শাশুড়িরা নিশোর সেবা করে সংসার করে, আবার দোকান ও ব্যবসায়ের হিসাবপত্র মিলিয়ে গুছিয়ে রাতে যখন সময় পায় তখন নিশোর বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নেয় আর ভাবে অন্তত নিশো তার কাছে রয়েছে। যদি এর চেয়ে বেশি কিছু হয়ে যেত অথবা যদি নিশো ফিরে না আসতো, আবার তখনই নিজের মন দিয়ে বকে যে এসব কিভাবে। দেখতে দেখতে প্রায় 6 মাস চলে গেছে। এখন শিমুলের আগের মতো বেশি ভারী কাজ করতে পারে না। নিশোও আস্তে আস্তে সুস্থ হচ্ছে, এখন লাঠি ভর দিয়ে একটু একটু হাঁটতে পারে। হঠাৎ একদিন রাতে ঘুম ভেঙে যায় নিশোর। সে আস্তে আস্তে উঠে বসে শিমুলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় কারো স্পর্শ পেয়ে শিমুল চোখ খুলে দেখে নিশো তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। শিমুল উঠে বসে নিশোর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশো, তোমাকে আমি বড্ড বিপদে ফেলে দিয়েছি, অনেক কষ্ট হচ্ছে না তোমার? শিমুল নিশোকে জাপটে ধরে আর বলে শিমুল নিশোকে জাপটে ধরে বলে হুম, কষ্ট তো হচ্ছে, এই যে বিয়ের পর থেকে আপনার হাতে খাবার খাচ্ছিলাম এখন আর খেতে পারি না। শিমুলের নিশোকে হাসানোর উদ্দেশ্যে বললে নিজেই মন খারাপ করে ফেলে। আর এটা দেখে নিশো, আর আমি তোমাকে খাইয়ে দিব না, এখন থেকে তুমিই খাইয়ে দিবে, আর বউয়ের কাছে শুয়ে বসে সেবা নিতে ভালোই লাগছে।
নিশোর এরকম কথায় শিমুলের অনেক হাসি পায়। তারা অনেক সময় কথাবার্তা বলতে থাকে। তাদের পুরনো স্মৃতি মনে করে এইভাবেই কথা বলতে বলতে নিশোর বুকেই শিমুল ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর নিশো ঘুমিয়ে পড়ল। নিশো এখন আগের থেকে অনেক সুস্থ হয়েছে। লাঠিতে ভর দিয়ে হাঁটে, আবার এখন দোকানেও যায়। এই 7 মাসে ব্যবসায়ের অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে। নিশোর চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। আবার নিশোও আসতে পারেনি, অনেক লস হয়ে গেছে। নিশো ভাবতে থাকে কিভাবে কি করবে। বাসায় বলা যাবে না, বললে শিমুল পেরেশান হয়ে উঠবে। আস্তে আস্তে শিমুলের ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। নিশো ধীরে ধীরে আবার সব গুছিয়ে নিবে, কিন্তু সামনে যে শিমুলের ডেলিভারি। ডাক্তার বলছেন শিমুলের অনেক রিস্কি পজিশন, তাই সিজারের ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে। দেখতে দেখতে সময় চলে এসেছে। শিমুলকে তার বাবা মা নিয়ে যেতে চাইলে শিমুল না করে দেয়। সে অসুস্থ শাশুড়ি এর নিশোকে রেখে কোথাও যাবে না। তাই নিশোর মা বুদ্ধি করে শিমুলের মা বাবাকে এখানে থেকে যেতে বললেন। ওনারা অনেক বারণ করেন, কিন্তু নিশো আর মা শুনেন না। বলেন বাসার তো আর কেউ নেই, একটি মাত্র মেয়ে আপনাদের, তার কাছে না হয় কয়টা দিন থেকে গেলেন। তারপর ওনারা রাজি হন, তবে শিমুলের বাবার একটা শর্ত আছে। আর শর্তটি হলো শিমুলের অপারেশন আর হাসপাতাল সহ বাচ্চা হওয়ার সকল খরচ উনি বহন করবেন। নিশো যদি অমত করে তাহলে ওনারা থাকবেন না, যার কারণে নিশো আর অমত করেনি। চলতে লাগলো দিন। ডেলিভারির ডেটের 2 দিন আগে শিমুলের ব্যথা শুরু হয়। নিশো আর শিমুলের বাবাকে খবর দিয়ে শিমুলের মা তাকে নিয়ে হাসপাতালে চলে এসেছে। ডাক্তার আগেই রক্ত জোগাড় করার কথা বলে দিয়েছিল, তাই নিশোর 2 কাজিন এসে পড়েছে খবর পেয়ে। অপারেশন থিয়েটারে শিমুলকে নিয়ে যাওয়া হয়, আর ততক্ষণে নিশো ও বাবাও এসে পড়েছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ, সবার মুখে হাসি ফুটে উঠল। একজন নার্স তোয়ালে চেয়ে নিয়ে গেছিল আগেই। সেই তোয়ালে দিয়ে পেঁচিয়ে একটি ছোট্ট শিশু সন্তান নিয়ে আসছে। যখন এই বাচ্চাটাকে নানার কোলে দিতে যায়, তখন নানা বলেন আমাকে না, আগে ওর বাবার কাছে দিন। নিশোর কোলে দেয়া হলো। শিমুলের মা জিজ্ঞেস করলেন নার্স জানে একটা মেয়ে বাবু, আর তখনই শিমুলের বাবা বলে উঠলেন আমার ছোট্ট শিমুল। নিশো বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু খায়, হাত পা ধরে ধরে দেখে এটা তো একটা পুতুলের মতো। সে বিশ্বাস করতে পারছে না যে এই বাবুটা তারই অংশ। এই বাবুটা তাকে বাবা বলে ডাকবে, আর সে তাকে আহ্লাদি বানিয়ে তুলবে। হঠাৎ খেয়াল হওয়া নার্সকে জিজ্ঞেস করলো সিস্টার, আমার শিমুল? নার্স জানায় শিমুল ভালো আছে, কয়েক ঘন্টা পর তাকে সিটি দেওয়া হবে। শিমুলকে সিটি দেওয়ার পর যখন শিমুলের কাছে বাবুকে নিয়ে আসা হয়, তখন শিমুল আগে নিশোর সাথে দেখা করতে চায়। নিশো বাবুকে কোলে নিয়ে শিমুলের কাছে আসে। শিমুলকে দেখায়, শিমুল দেখেছো? আমি বলেছিলাম না ছোট্ট শিমুল আসবে, দেখো আমি বাবা আর তুমি মা হয়েছো, আর এই হলো আমাদের অসম্ভব মায়া ভরা নিশি। শিমুল জিজ্ঞেস করলো বাসায় মাকে খবর দিয়েছেন? নিশো কিছু বলার আগেই শিমুলের মা ভিডিও কলে শিমুলের আর শাশুড়ির কথা বলতে দেয়, আর উনিও অনেক খুশি। শিমুল নিশোকে জিজ্ঞেস করলো নিশির বাবা আপনি কি নিশিকে পেয়ে খুশি? নিশো শিমুলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে আজকে মনে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। শিমুলের নিশিকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাসায় সব আত্মীয় স্বজন এসে পড়েছে তাদের স্বাগতম জানানোর জন্য। বাসায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দাদু নিশিকে কোলে নিয়ে বসে আছেন। খুব হই হুল্লোড় করে কেটে যায় দিনগুলো। 1 মাস পর নিশো ব্যবসা আবার গুছিয়ে নিয়েছে, আর সে এখন সম্পূর্ণ সুস্থ। শিমুলের বাবা মাও এখন চলে যেতে চান, কিন্তু শিমুলের শাশুড়ি বলেন কার জন্য বাসায় যাবেন? এই নাতনি রেখে বাসায় যেয়ে থাকতে পারবেন? এখানেই থেকে যান। আমি তো আর বৌমাকে সাহায্য করতে পারি না, আপনারা যদি ওর পাশে থাকেন তাহলে সবাই একসাথেই থাকবো। শিমুলের বাবা মা অমত করলে শিমুলের নিশো জোরাজুরি করলে থাকতে রাজি হন, তবে সংসারের খরচ উনিও দিবেন। সবাই একসাথে হাসি আনন্দের মাঝে কাটাতে লাগলো। 1.5 মাস পর নিশো আর মনে হয় প্রায় 3 মাস পরে শিমুলকে কাছে পেয়েছে, আর সাথে নিশিও আছে। নিশি হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলে বাবার দিকে তাকিয়ে হাসে। এই দিনটা যেন নিশো আর শিমুলের কাছে স্বপ্নের মতো। তারপর দুজনে একসাথে নিশিকে মাঝে নিয়ে ঘুমায়। মাঝরাতে নিশি ঘুমিয়ে পড়ার পর নিশো শিমুলকে ডেকে তুলে কি হয়েছে জানতে চাইলে নিশো বলে কতদিন হলো তোমাকে একটু ভালোবাসতে মন চাইছে। তখন নিশিকে সাইডে দিয়ে শিমুল নিশোর বুকের সাথে লেপ্টে যায়, আর তারপর আর বলতে পারবো না। এখানেই সমাপ্তি ঘটে একটা সুখকর মুহূর্তের, আর এই সমাপ্তি শুধু গল্পের। নিশো আর শিমুলের ভালোবাসা, আর একজনের প্রতি আর একজনের অসম্ভব মায়ের নয়, তাদের ভালোবাসা অফুরন্ত। সমাপ্ত।